হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু বং মিস্ট্রি অ্যান্ড ওয়েলকাম টু সারথি ব্যাচ। আজকে এবার আমরা নতুন একটি চ্যাপ্টার শুরু করব। আগে আমরা উদ্ভিদের যে অ্যানাটমি সেই পার্ট পর্যন্ত শেষ করেছি। পরের যে দুটো চ্যাপ্টার ছিল আমাদের, যেখানে আমাদের প্রাণীর কলা সম্পর্কে পড়া হতো, সেটাকে একটু আমরা স্টপ রাখছি। সরাসরি যাচ্ছি আমরা কোষে। কোষ, তারপর কোষ বিভাজন করব, জৈব অণু করব, তারপরে আবার ব্যাক করে আমরা সেখানে যাব। আচ্ছা, কোষ এই চ্যাপ্টারে একটু বড় হবে, একটু টাইম লাগবে শেষ হতে, কারণ এই চ্যাপ্টার থেকে কোশ্চেনও ভালো আসে আর এই চ্যাপ্টারটা অনেক ডিটেলস আমরা পড়বো। তো চ্যাপ্টারে পড়ার আছে কি কি জিনিস। প্রথমে পড়বো আমরা কোষের আবিষ্কার কেমন হয়েছিল তার সম্পর্কে একটু সাধারণ ধারণা। তারপরে আমরা বিভিন্ন অঙ্গাণু সম্পর্কে পড়বো, ব্যাস তাদের কাজ কেমন, গঠন কেমন, এগুলো সম্পর্কে পড়বো। তো এই করতে করতে একটু টাইমটা যাবে, তো ভালো করে কিন্তু শিখবো আমরা। তাহলে শুরু করা যাক আজকে ভিডিও। এই যে আমাদের ধরো বাড়ি বা ঘর বা ধরো একটা কোনো বড় বিল্ডিং, ধরো এই বিল্ডিংটা, যে কোনো বাড়ি তৈরি করতে কি লাগে? ইট লাগে। মানে আমি যেটা বলতে চাইছি, যে ধরো একটা বাড়ি তৈরি হচ্ছে, এইটা ধরো একটা বিল্ডিং বা বাড়ি একটা। তো এই বিল্ডিং বা বাড়ি তৈরি হতে আমার কি লেগেছে? আমার লেগেছে ইট। এরকম অনেক ইট লেগেছে, অনেক অনেক ইট মিলে তৈরি হয়েছে একটা বাড়ি। সেরকম তাহলে সেই যুক্তি অনুযায়ী ইট হচ্ছে কি? বাড়ি তৈরির একক, বাড়ির গঠনমূলক একক। এখন আমি যদি আমাদের নিজেদের জীব দেহ ধরি, আমাদের দেহটা ধরি, মানুষের দেহ ধরো, এইটা একটা মানুষ। তো এই মানুষের প্রত্যেকটা অঙ্গ, প্রত্যেকটা তন্ত্র কি যে নিশ্চয়ই কোনো একটা ক্ষুদ্রতম জিনিস দিয়ে তৈরি। মানে ছোট হতে 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 এমন একটা জায়গায় পৌঁছাবো যেটা হবে এর ক্ষুদ্রতম জিনিস, যেটা দিয়ে পুরো বডিতে তৈরি হয়েছে, জাস্ট লাইক এই বিল্ডিংটা মতো। তাহলে এই বিল্ডিং এর মতো আমাদের বডিকেও তৈরি হতে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র একক চাই। এই এককগুলো আর কিছু নয়, এই এককগুলি হচ্ছে কোষ। তাহলে এর গঠনগত একক হচ্ছে কি? কোষ। এক সেকেন্ড, এটা একটু অন্যরকম আঁকি। এর গঠনগত একক হচ্ছে কি না? কোষ। ঠিক আছে। তাহলে আমাদের জীবদেহের গঠনগত কার্যগত ক্ষুদ্রতম একককে বলা হয়ে থাকে কিনা আমাদের কোষ। আর একে নিয়েই আমাদের পুরো পড়াশোনাটা হবে এই চ্যাপ্টারে। এটা তোমরা আগেও পড়েছো, আমার বলা মানে এই শব্দটা, এই বাক্যটা আগে শুনেছো, জীবদেহের ক্ষুদ্রতম গঠনগত কার্যগত একককে বলা হয়ে থাকে কোষ। আমরা 8-এ পড়েছি, আমরা 9-এ পড়েছি। তো এই যে কোষ, একটা কথা বলো, কোষ কি চোখে দেখা যায় খালি চোখে? নিশ্চয়ই নয়। তাহলে যখন খালি চোখে দেখা যায় না যে জিনিস, সে জিনিসকে আমরা মানে আবিষ্কার হলো কি করে? তাহলে নিশ্চয়ই এই ছোট জিনিসকে দেখার জন্য একটা কোনো যন্ত্র চাই। তাহলে একটা কথা বলো তো, কোষকে দেখার জন্য কি যন্ত্র চাই? হ্যাঁ, কোষকে দেখার জন্য আমার চাই অণুবীক্ষণ যন্ত্র। যেহেতু কোষ হচ্ছে আণুবীক্ষণিক জীব বা মাইক্রোস্কোপিক জীব, সেই জন্য কোষ, মাইক্রোস্কোপিক জীব বলছি, মাইক্রোস্কোপিক, সেই জন্য কোষকে দেখার জন্য আমার প্রথমে চাই মাইক্রোস্কোপ। তাহলে কোষ আবিষ্কারের আগে আমাকে জানতে হবে মাইক্রোস্কোপ কোত্থেকে এলো। চলো একটা গল্প শুনি, কিভাবে মাইক্রোস্কোপ পৃথিবীতে এলো। আজ থেকে প্রায় ধরে নেওয়া 500 বছর আগে, মানে 1500 সালের দিকে বলছি, 1500 খ্রিস্টাব্দের দিকে মানুষের মধ্যে একটা নতুন ট্রেন্ড এসেছিল। কিসের ট্রেন্ড? না, কাঁচ থেকে লেন্স বানানোর ট্রেন্ড। সবাই কাঁচ ঘষতে থাকতো, লেন্স বানাতে থাকতো। এবার লেন্স বানিয়ে তারা টেলিস্কোপ তৈরি করে দূরে জিনিস দেখতো। এরকমই ওই সময়, যেহেতু ওই সময় তো আর আমাদের এখনকার মতো সেমিস্টারের চাপ ছিল না, পড়াশোনার চাপ তো ছিল না, ওই সময় একটা ছেলে তোমাদেরই বয়সী, 15-16 বছর বয়স হবে, জ্যাকারিস জ্যানসন এই নামে একটা ছেলে ছিল। ওই ছেলের যে বাবা ছিলেন তিনি ছিলেন হ্যান্স জ্যানসন। তো জ্যাকারিস জ্যানসনের বাবা যে হ্যান্স জ্যানসন, তার কাঁচের দোকান ছিল। তো জ্যাকারিস কি করতো, ছোট জ্যাকারিস, সে তার বাবার দোকানে বসে বসে সারাদিন তো কি কাজ করে, পড়াশোনা তো নেই, কাঁচ ঘষতো, দিয়ে লেন্স বানাতো। এগুলো বানাতে বানাতে সে একদিন কি করলো, একটা বাঁশের কঞ্চি বলছি, বাঁশের একটা টুকরোর দুদিকে দুটো লেন্স ফিট করলো, দিয়ে দেখলো। কি দেখলো সে? না, ছোট জিনিসকে অনেকটা বড় দেখাচ্ছে। এইখান থেকে আবিষ্কার হলো পৃথিবীর প্রথম মাইক্রোস্কোপ। আর এটা কি মাইক্রোস্কোপ ছিল? এটা ছিল যৌগিক অণুবীক্ষণ যন্ত্র, যেহেতু এতে দুটো লেন্স ইউজ করা হয়েছিল।
তাহলে পৃথিবীর প্রথম মাইক্রোস্কোপ আবিষ্কার করলো কে? একটা 15 বছরের বাচ্চা যে ছিল আমাদের জ্যাকারিস জ্যানসন। তবে আর তার সেটাকে আর একটু ভালো করে সে এইভাবে তৈরি করলো। এইটা ছিল প্রথম মাইক্রোস্কোপ। যেহেতু দুটো লেন্স ইউজ হয়েছিল সেই জন্য এই মাইক্রোস্কোপকে বলা হতো যৌগিক অনুবীক্ষণ যন্ত্র বা যৌগিক মাইক্রোস্কোপ বা কম্পাউন্ড মাইক্রোস্কোপ। মাইক্রো মাইক্রো কথার অর্থ হচ্ছে অণু বা ছোট। আর স্কোপ শব্দের অর্থ হচ্ছে বীক্ষণ বা দেখা। বীক্ষণ বা দেখা, বীক্ষণ বা দেখা। তাহলে অনুবীক্ষণ শব্দের অর্থ কি হলো? অনুবীক্ষণ শব্দের অর্থ হচ্ছে, তাহলে মাইক্রোস্কোপ কথার অর্থ কি হলো? মাইক্রোস্কোপ কথার অর্থ হচ্ছে অনুবীক্ষণ যন্ত্র। ঠিক আছে, সেরকম টেলি হলে দূর হবে, টেলিস্কোপ দূরবীক্ষণ যন্ত্র। তাহলে এইভাবে আমাদের প্রথম মাইক্রোস্কোপ আবিষ্কার হলো। তবে এই যে মাইক্রোস্কোপটা আবিষ্কার হয়েছিল, এই মাইক্রোস্কোপ কিন্তু মানে সায়েন্টিফিক কাজে ইউজ হয়নি, কারণ সে তো সায়েন্টিফিক কাজের জন্য ইউজ করেনি, সে জাস্ট তৈরি করেছিল, সে জানতো না এর ইউজটা কি হবে। এবারে আসছে আমাদের 1665 সাল। 1665 সাল 1665 সালে একজন বিজ্ঞানী এলেন, যার নাম ছিল কি? রবার্ট হুক। ঠিক 1665 না, রবার্ট হুকের বয়স তো আরো আগে। 1665 সালে মানে রবার্ট হুক, এই যে লোকটি ছিলেন, রবার্ট হুক ছিলেন খুব জিনিয়াস মানুষ। হ্যাঁ, তাকে সায়েন্সের জগতে কেউ পছন্দ করতো না তার ব্যবহারের জন্য। মানে লোকটা একটু কেমন বলবো, একটু মানে বিরক্তিকর টাইপের, মানে সব জায়গায় গিয়ে বিরক্ত করবে মানুষকে, উল্টো পাল্টা বলে দেবে। কিন্তু মানুষটার সব দিকে হাত আছে, সায়েন্সের সমস্ত ফিল্ডে তার হাত আছে। ফিজিক্সেও হাত আছে, ফিজিক্সের হুকের সূত্র রয়েছে, এখানে বায়োলজিতেও হাত আছে। তো রবার্ট হুকের একটা নেশা ছিল সায়েন্সকে নিয়ে, তিনি সায়েন্সকে নিয়ে খুব বেশি সিরিয়াস ছিলেন। তো তিনি যখন দেখলেন যে এরকম একটা মাইক্রোস্কোপ আবিষ্কার হয়েছে, তিনি নিজের একটা মাইক্রোস্কোপ তৈরি করলেন, যেটা ছিল এইটা। কি সুন্দর দেখতে, পিতলের একদম তৈরি করা সুন্দর মাইক্রোস্কোপ। তার মাইক্রোস্কোপের নিচে তিনি কি রাখলেন? কর্কের টুকরো। কর্কের টুকরো মানে কি? এখনকার দিনে এই যে বোতল, ধরো বোতলের যে ছিপি, এখন তো প্লাস্টিকের ছিপি পাওয়া যায়, আগে তো এই 1600 টাইমে তো প্লাস্টিক আবিষ্কার হয়নি। তাহলে বোতলে কি লাগানো হতো? বোতলে লাগানো হতো কর্কের টুকরো, যেটা এখনকার দিনে মদের বোতলে লাগানো থাকে। তো কর্কের টুকরো নিয়ে তিনি তার মাইক্রোস্কোপের নিচে রাখলেন। মাইক্রোস্কোপের নিচে রাখার ফলে তিনি দেখলেনটা কি? কর্কের টুকরো রাখার ফলে তিনি এরকম একটা জিনিস চোখে পড়লো তার, এরকম ছোট ছোট এরকম মৌচাকের ঘরের মতো, এরকম মৌচাক। এবার তিনি ভাবছেন যে বাবু, এই জিনিসটা আবার কি? এরকম ছোট ছোট ঘরের মতো কি জিনিস এগুলো তৈরি হয়ে যাচ্ছে, যেগুলো মৌচাকের ঘরের মতো দেখতে লাগছে, কি জিনিস এগুলো? তো তিনি বুঝতে পারেননি কি জিনিস এটা। তিনি তার ল্যাটিন ভাষায়, তিনি তো ল্যাটিন মানুষ ছিলেন, তিনি যেহেতু বুঝতে পারেননি কি জিনিস এগুলো, যা দেখতে ঘরের মতো, তো নিজের ভাষায় তিনি এগুলোকে নাম দিয়ে দিয়েছিলেন সেলিউলা। এটা একটা ল্যাটিন শব্দ। সেলুলা শব্দের অর্থ কি না? ছোট ঘর। তা তিনি ল্যাটিন ভাষায় নাম দিয়েছিলেন সেলুলা। পরবর্তীকালে এইটাই ইংলিশে টার্মটা কনভার্ট হয়ে গিয়ে হয়ে গেল কি? সেল। তাহলে সেল শব্দটা এসেছিল থেকে? ল্যাটিন শব্দ সেলুলা থেকে, যার কথা অর্থ ছিল ছোট ঘর। এই জন্য যেগুলো জেল হয়, জেলকে বলা থাকে সেলুলার জেল, মানে ছোট ছোট কুঠুরির মধ্যে কয়দিকে রাখা হয়। তো সেই ছোট ঘর বা কুঠুরিকে বলা হয়ে থাকে আমাদের সেল বা সেলুলা। তার নামকরণ করেছিল কি? আমাদের রবার্ট হুক। আর তিনি প্রথম আমাদের কোষ আবিষ্কার করেছিলেন। কিন্তু একটা কথা বলো, এই কোষটা জীবিত না মৃত? এই কোষটা কিন্তু মৃত। কেন? কর্কের টুকরো, সে কর্কের গাছের ছাল থেকে পাওয়া গেছে। কবে সে গাছ হয়তো মরে গেছে, সেই ছালের মধ্যে যে কোষ আছে সেই কোষগুলো মরে গেছে। এই জন্য এর ভেতরে কোনো নিউক্লিয়াস নেই আর সাইটোপ্লাজম নেই, বুঝছে? তাহলে এটা ছিল প্রথম মৃত কোষ। তাহলে তোমাদের যদি কোশ্চেন দেওয়া থাকে যে প্রথম কোষের আবিষ্কর্তাকে বা প্রথম মৃত কোষের আবিষ্কর্তাকে, দুটোরই একই অ্যান্সার, রবার্ট হুক। তো এবারে রবার্ট হুকের ঠিক 9 বছর পর 1674, 1674 টাইম, ওই টাইমে আরেকজন বিজ্ঞানী, যিনি
নতুন একটা জিনিস আবিষ্কার করলেন, সেটা ছিল জীবিত কোষ। কে ছিলেন তিনি? তিনি ছিলেন বিখ্যাত মানুষ অ্যান্টনি ভন লিউয়েনহক। দেখো, রবার্ট হুক আর লিউয়েনহক দুজন কিন্তু ভাই নয়। দুজনের নামের লাস্টে অনেক সময় হুক বলা থাকে, কিন্তু দুজন কিন্তু ভাই নয়। তার নামের স্পেলিং আলাদা, এনার নামের স্পেলিং আলাদা। লিউয়েনহুক, লিউয়েনহুক কি করলেন, তার নিজের একটা মাইক্রোস্কোপ তৈরি করলেন। এইটা, এটাকে দেখে কোনো অ্যাঙ্গেল থেকে মাইক্রোস্কোপ লাগছে? আমার তো ভাই মনে হয় না কিরকম মাইক্রোস্কোপ, কিন্তু হ্যাঁ এটা মাইক্রোস্কোপ। এটাকে এরকম ধরে এইরকম করে দেখা হয়, মানে কোনো জিনিসকে এইরকম করে দেখা হয়। এর এইখানে একটা ছোট্ট একটা লেন্স দেখতে পাচ্ছ, আশা করি পিডিএফ এ জুম করে দেখতে পারো। এইখানে ছোট্ট একটা গোল ছিদ্র আছে, আর এই একটা পেরেক আছে, পেরেকের মতো একটা স্পাইক দেওয়া আছে। এই পেরেকের উপর এক ফোঁটা জল রেখে তিনি দেখলেন। দেখলেন কি না, তিনি দেখলেন যে ভেতরে যে জিনিসপত্রগুলো আছে সেগুলো নড়ছে, এরকম করে নড়ছে। তো তিনি বললেন যে, তিনি তখন বুঝতে পারলেন যে এগুলো কিন্তু কোষ, কিন্তু এগুলো জীবিত। তিনি দেখেছিলেনটা কি? তিনি দেখেছিলেন ব্যাকটেরিয়া। এই জন্য ব্যাকটেরিয়া পড়ার সময় মানে পড়েছিলাম না, প্রথম ব্যাকটেরিয়া পর্যবেক্ষণ করেন কে? অ্যান্টনি ভন লিউয়েনহুক। এইভাবে আবিষ্কারটা হয়েছিল। তাহলে লিউয়েনহুক কি আবিষ্কার করে ফেললেন? প্রথম জীবিত কোষ। মানে কত সুন্দর জিনিস ভাবো, এনারা সেই সব জিনিসগুলো দেখছেন যেটা এখনো পর্যন্ত পৃথিবীর কেউ দেখেনি। তারা প্রথমবার আণুবীক্ষণিক জগৎকে দেখছেন। পরে তো অনেক রিসার্চ হয়েছে, কিন্তু প্রথম প্রথম যে দেখার যে একটা মানে ব্যাপার, ভাবো এত বড় একটা জিনিস এরা আবিষ্কার করলো, কোষ, যেটা আজ পর্যন্ত কেউ খালি চোখে দেখতেই পায়নি। ইন্টারেস্টিং ব্যাপার। তাহলে এইভাবে আমার লিউয়েনহুক আবিষ্কার করলো তার মানে প্রথম জীবিত কোষ। তারপরে এরপরে ধীরে ধীরে আমার আরো বেশি উন্নত হওয়া শুরু হলো, আমাদের মাইক্রোস্কোপ আরো উন্নত হলো। মাইক্রোস্কোপ উন্নত হতে হতে এইবারে এই কোষের মধ্যে একজন বিজ্ঞানী কি কি আবিষ্কার করলেন না, জেলির মতো একটি পদার্থ আবিষ্কার করলেন। বললেন যে এর ভেতরে একটা জেলির মতো অর্ধ তরল পদার্থ রয়েছে। কে ছিলেন তিনি? তিনি ছিলেন দু জারদিন। দু জারদিন, দু জারদিন কি আবিষ্কার করলেন? তিনি বললেন যে এর ভেতরে যে অর্ধ তরল, অর্ধ তরল জেলির ন্যায় পদার্থ রয়েছে, সেটি কি? সেটি হচ্ছে সারকোড। সেটি হচ্ছে সারকোড। তো তিনি এই ভেতরে যে অর্ধতরল জেলির মতো অংশটি রয়েছে তাকে নাম দিলেন কিনা সারকোড। ওকে। এরপরে আরেকজন বিজ্ঞানী এলেন যার নাম ছিল পারকিনজি। আরেকজন বিজ্ঞানী এলেন যার নাম ছিল পারকিনজি। পারকিনজি এই সারকোড নামটা চেঞ্জ করে নতুন একটা নাম দিলেন, যার লাস্টে ছিল প্লাজম। প্লাজম কথার অর্থ কি? প্লাজম কথার অর্থ হচ্ছে জেলির ন্যায় পদার্থ। প্লাজম কথার অর্থ হচ্ছে জেলির ন্যায় পদার্থ। প্রবলেম হচ্ছে এটা কিছু, জেলি লাইট। আর তার নামের আগে জুড়লেন প্রোটো। নামের আগে জুড়লেন কি? নামের আগে জুড়লেন প্রোটো, মানে হচ্ছে আদি। এখান থেকে তিনি প্রথম এই সার্কোডের নামটা চেঞ্জ করে বললেন কি প্রোটোপ্লাজম। তাহলে প্রোটোপ্লাজম শব্দের প্রবর্তক হলেন কে? প্রোটোপ্লাজম শব্দের প্রবর্তক হলেন আমাদের পারকিনজি। তাহলে আমাদের প্রোটোপ্লাজম আবিষ্কার হলো। এর তার আগে আমাদের রবার্ট ব্রাউন, তিনি নিউক্লিয়াস আবিষ্কার করে ফেলেছেন। আচ্ছা, এরপরে এতদিন ধরে তো মাইক্রোস্কোপ চলছে, সবকিছু হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত আমাদের মাইক্রোস্কোপের ভেতরে যে অঙ্গাণু, মানে কোষের মধ্যে যে অঙ্গাণুগুলো রয়েছে, অনেক অঙ্গাণু দেখা যায়নি। আর অঙ্গাণুর ভেতর যে স্ট্রাকচার সেটাও কেউ কিন্তু জানতে পারেনি। এমনকি যাকে আমরা আজকে ভাইরাস বলে চিনি, সে ভাইরাসটা পর্যন্ত আজ পর্যন্ত কেউ দেখেনি। কারণ মাইক্রোস্কোপের দিয়ে ভাইরাস দেখা যায় না, সাধারণ মাইক্রোস্কোপ দিয়ে, মানে যেটা আলো অনুবীক্ষণ যন্ত্র। দেখো, স্কুলে যে মাইক্রোস্কোপ গুলো ইউজ হয় সেগুলোতে তুমি দেখবে একটা বাল্ব লাগানো থাকে, না হলে আলোর দিকে সরিয়ে নিয়ে গিয়ে দেখা হয়। যেহেতু আলো ইউজ হচ্ছে সেজন্য এটাকে বলা হয় থাকে আলো অনুবীক্ষণ যন্ত্র। কিন্তু 1932 সালটা এমন ছিল
তখন দুজন বিজ্ঞানী নল এবং রুস্কা একটা নতুন টেকনিক ইউজ করলেন, যেখানে এই মাইক্রোস্কোপে তারা আলো ইউজ করলেন না, আলোর পরিবর্তে তারা ইউজ করলেন দ্রুত গতিসম্পন্ন ইলেকট্রন। যেহেতু তারা ইলেকট্রন ইউজ করেছিলেন, সেই জন্য মাইক্রোস্কোপটার নাম কি হলো? ইলেকট্রন মাইক্রোস্কোপ বা ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র। এই একটা আবিষ্কার গোটা বায়োলজিকে চেঞ্জ করে রেখে দিল। কারণ এর বিবর্তন, এই ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের বিবর্তন ক্ষমতা আমাদের ইমাজিনেশন পাওয়ারের চেয়ে অনেক বেশি। এ একটা ছোট্ট আণুবীক্ষণী জিনিসকে প্রায় 1.5 লাখ থেকে 3 লাখ গুণ বড় করতে পারে। তাহলে কতটা বড়, ইমাজিন করো। তাহলে এর ফলে আমরা এমন এমন জিনিস দেখতে পেলাম যেগুলো আজ পর্যন্ত কোনো অনুবীক্ষণ যন্ত্র দেখতে পাইনি। ভাইরাস প্রথম আবিষ্কার করা গেল, ভাইরাস। আর কি, বিভিন্ন কোষীয় অঙ্গাণুর ভেতরের গঠন, মানে যেটাকে বলা হচ্ছে আলট্রাস্ট্রাকচার, সেগুলো পর্যন্ত আবিষ্কার করা গেল। এই যে আমরা বলি না যে মাইটোকন্ড্রিয়ার মধ্যে ক্রিস্টি আছে, এফ1 দানা আছে, প্লাস্টিডের মধ্যে গ্রানা থাইলাকয়েড আছে, এগুলো কিন্তু এমনি মাইক্রোস্কোপে দেখা যাবে না, আলোক অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যাবে না। এগুলোকে দেখতে হলে আমাকে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র চাই। তাহলে নল আর রুস্কা আবিষ্কার করলেন কি? ইলেকট্রন মাইক্রোস্কোপ। আর ইলেকট্রন মাইক্রোস্কোপটার কিন্তু নর্মাল মাইক্রোস্কোপের মতো ছোট নয়, এটা কিন্তু ছোট নয়। এই যে দেওয়ালটা, পুরো দেওয়াল একটা, এই পুরো দেওয়ালের সাইজে একটা একটা মোটামুটি একতলা বাড়ির দেওয়ালের সাইজে, ভালোই বড় হয় এগুলো। তো তুমি কি ভাবছো এর উপর চড়ে গিয়ে দেখবে? না, এর সঙ্গে কম্পিউটার অ্যাটাচড আছে, জাস্ট ইমেজটা এখানে চলে আসবে কম্পিউটারে। আচ্ছা, দাম কত হতে পারে একটা আণবিক মানে লাইট মাইক্রোস্কোপ, যেগুলো আমাদের স্কুলে ইউজ হয়? হার্ডলি 5,000, 6,000, 10,000, বেশি বেশি 15,000। আচ্ছা, ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের দাম কত হবে একটা আন্দাজ করো তো? 50, 60, 70, 80,000, 90,000, 1 লাখ, 5 লাখ, 6 লাখ, আরো বাড়াও, 20, 30, আরো বাড়াও, 50, 60, আরো বাড়াও, 90, 100, মানে 1 কোটি। হ্যাঁ, প্রায় কাছাকাছি, কোটির কাছাকাছি, 1 কোটি 2 কোটি এটা হতে পারে, বা হয়তো মানে 70-80 লাখ এরকম। এত দামি জিনিস এগুলো, এতটাই দামি জিনিস এগুলো। আর এই জন্য এগুলো কিন্তু সাধারণত সমস্ত স্কুল কলেজ এগুলোতে পাওয়া যাবে না, এমনকি ইউনিভার্সিটিতেও পাওয়া যায় না। এগুলো বড় বড় যেগুলো রিসার্চ ইনস্টিটিউট, সেগুলোতেও মানে সেগুলোতেই দেখতে পাওয়া যায় এগুলোকে, ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র। আমার সৌভাগ্য, আমি একবারই আজ পর্যন্ত দিল্লিতে দেখতে পেয়েছিলাম এটা। আর আমি তখন বুঝতে পেরেছি যে কতটা বড় হতে পারে একটা অনুবীক্ষণ, মানে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র। তো এই মাধ্যমে আমরা কোষের সবকিছু আমরা জানতে পারলাম। কোষের মধ্যে কি অঙ্গাণু আছে, অঙ্গাণুর মধ্যে কি কি জিনিস আছে, সেগুলো পর্যন্ত আমরা জানতে পারলাম। হলো? তাহলে এই ছিল আমাদের কোষ আবিষ্কারের ইতিহাস। তো কোষ আবিষ্কারের সঙ্গে সঙ্গে আমরা আর একটা জিনিস আমাদেরকে পড়তে হয়, সেটা হচ্ছে কোষ তত্ত্ব। কোষ তত্ত্ব, দুজন বিজ্ঞানী স্লেইডেন এবং সোয়ান, দুজন বিজ্ঞানী একটা নতুন তত্ত্ব নিয়ে এলেন, যেটা যদিও আমাদের 1838-39 দিকে কথা বলছি, মানে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের আগের ঘটনা। এটা এটা কিন্তু আগের ঘটনা। ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র তখনও কিন্তু আবিষ্কার হয়নি। তো এই দুজন জার্মান বিজ্ঞানী, একজন ছিলেন বোটানিস্ট, একজন জুলজিস্ট, স্লেইডেন আর সোয়ান, দুজন একটি তত্ত্ব নিয়ে এলেন। সেই তত্ত্বটা কি ছিল? কোষ তত্ত্ব। কোষ তত্ত্বের বিভিন্ন মানে কথাগুলো রয়েছে, সেগুলো কি না, এরা যে কথাগুলো বলেছিলেন সেগুলো ছিল প্রত্যেক মানে কোষ হচ্ছে কোষের গঠনমূলক একক। মানে কোষ গঠনমূলক একক কথা অর্থ হচ্ছে যে আমাদের দেহকে, আমাদের বলতে যে কোনো জীব দেহকে কোষ দ্বারা কিন্তু তৈরি হতে হয়, মানে কোষই হচ্ছে গঠন করতে হেল্প করে। আচ্ছা, আর কি বলেছিলেন? আর বলেছিলেন যে প্রত্যেক জীব দেহ এক বা একাধিক কোষ দ্বারা তৈরি। সেটা একটা কোষ হলে একটা কোষও হতে পারে, সেটা আমার অনেকগুলো কোষ দিয়ে তৈরি হতে পারে। যেমন দেখো, আমাদের মধ্যে তো অনেকগুলো কোষ রয়েছে, তাহলে আমরা হচ্ছে বহুকোষী। আবার ধরো ব্যাকটেরিয়া, অ্যামিবা, এরা কি হচ্ছে? এরা এককোষী। তাহলে একটা কোষ দিয়ে তৈরি হতে পারে জীব, আবার অনেকগুলো কোষ দিয়েও জীব তৈরি হতে পারে, কিন্তু মোটামুটি কোষ দিয়ে তৈরি হবে। আচ্ছা, এর সঙ্গে আরেকজন বিজ্ঞানী ছিলেন, যিনি ছিলেন রুডল্ফ ভিরচভ। রুডল্ফ ভিরচভ এই কোষ তত্ত্বের সঙ্গে আরো একটা থিওরি অ্যাড করলেন, কি? ওমনি সেলুলা ই সেলুলা। তোমরা ভাবছো স্যার আবার কি বলছেন, কি কি ভাষা এটা? এটা হচ্ছে ল্যাটিন ভাষা, ওমনি সেলুলা ই সেলুলা।
সেলুলা মিনস কোষ, অমনি সেলুলা ইউসেলুলার কথা অর্থ হচ্ছে প্রত্যেক কোষ তার পূর্ববর্তী কোষ থেকে সৃষ্টি হয়। প্রত্যেক কোষ তার পূর্ববর্তী কোষ থেকে সৃষ্টি হয়, মানে এটা যদি একটা কোষ হয়, এর সৃষ্টি হয়েছে আরেকটা কোষ থেকে, আরেকটা কোষ থেকে। তাহলে প্রত্যেক কোষ তার পূর্ববর্তী কোষ থেকে সৃষ্টি হয়, কারণ আমরা জানি যে কোষ বিভাজনের মাধ্যমে কোষ সৃষ্টি হয়। তাহলে তিনি এটা বলেছিলেন। তাহলে তিনটা থিওরি এসে গেল আমাদের এই কোষ তত্ত্বের মধ্যে। কিন্তু কোষ তত্ত্বের কিছু সীমাবদ্ধতা ছিল। সীমাবদ্ধতা কি কি জিনিস ছিল না, কোষ তত্ত্ব থেকে আমরা কিন্তু কোষের অন্তর্গঠন সম্পর্কে জানতে পারবো না। এখানে জাস্ট তিনটা থিওরি দেওয়া আছে, এখানে বেশি কিছু কিন্তু ডিটেলসে বলা হয়নি। আর কি না, কোষ যে কার্যগত একক সেটাও কিন্তু বলা হয়নি। কোষের মানে দেহের মধ্যে কোষের যে স্থিতি বা স্বাধীনতা সেটা সম্পর্কে জানতে পারিনি। তাহলে এগুলো ছিল সীমাবদ্ধতা। এবার দেখো, যে কোনো থিওরি যখন প্রথমবার বেরায় তখন তো অনেক ভুলভ্রান্তি থাকতেই পারে, কারণ তখন বিজ্ঞান অতটা উন্নত হয়নি, ইলেকট্রন অনুসন্ধান যন্ত্র আবিষ্কার হয়নি, সবচেয়ে বড় কথা। তাহলে অনেক জিনিস আমরা জানতে পারবো না। এটা মানে এটা নয় যে এই কোষ তত্ত্ব বেকার। কোষ তত্ত্ব বলার পরই কিন্তু বাকিরা একে শুধরেছে, মানে এ কিন্তু ভিত তৈরি করে গেছে। তো এরপরে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন আবিষ্কারের ফলে কোষ তত্ত্বটা আরো বেশি সমৃদ্ধ হয়। যেমন ওয়ালথার ফ্লেমিং, তিনি আবিষ্কার করলেন মাইটোসিস। ওয়ালডিয়ার ক্রোমোজোম আবিষ্কার করলেন, ফলে জানা গেল যে বংশগতি বৈশিষ্ট্য কে বহন করছে, ক্রোমোজোম বহন করছে। হার্টউইক, তিনি নিষেক প্রক্রিয়া আবিষ্কার করলেন, তার থেকে জানা গেল যে কিভাবে একটি কোষ থেকে জীবদেহ তৈরি হচ্ছে। তাহলে এগুলো ধীরে ধীরে আমার কোষ তত্ত্বের মধ্যে আরো অ্যাড করা হলো, দিয়ে কোষ তত্ত্বকে আরো বেশি সমৃদ্ধ করা হলো। ওকে, আচ্ছা। তাহলে পরিবর্তিত কোষ তত্ত্ব যেটা আজ আমাদের মধ্যে রয়েছে কি কি না, দেহের শারীরবৃত্তীয় একক হচ্ছে কোষ, দেহের ক্ষুদ্রতম একক হচ্ছে কোষ, দেহের গঠনগত কার্যগত একক হচ্ছে কোষ, কোষের বৈশিষ্ট্য একটা প্রজন্ম থেকে অন্য প্রজন্মে নিয়ে যাচ্ছে ক্রোমোজোম, কোষ বিভাজনের মাধ্যমে প্রত্যেক কোষ সৃষ্টি হচ্ছে। আর কি, সব প্রকার কোষ একসঙ্গে মিলে জীবের বৈশিষ্ট্য নির্ধারণ করে। তাহলে এগুলো ছিল লাস্ট আমার কোষ তত্ত্বের মানে পরিবর্তিত রূপ। ঠিক আছে, আচ্ছা। এবার হচ্ছে কোষ তত্ত্বে কিছু ব্যতিক্রম। আমরা কি জানি যে প্রত্যেক জীবদেহ কোষ দ্বারা তৈরি হয়, কিন্তু বাবু ভাইরাস সে তো অকোষীয়, সে তো একটা কোষ নয়। তাহলে একটা ব্যতিক্রম হলো যে ভাইরাস হচ্ছে অকোষীয়। আর কি না, আমরা জানি যে প্রত্যেক কোষের মধ্যে একটি নিউক্লিয়াস থাকবে, কিন্তু এমনও কোষ হয় যার মধ্যে নিউক্লিয়াস থাকে না। নিউক্লিয়াস থাকে না, নিউক্লিয়াস থাকে না। উদাহরণ কি হবে? প্রাণী কোষ হলে উদাহরণ হবে আমাদের আরবিসি, লোহিতত্ত্ব কণিকা। আর উদ্ভিদ কোষ হলে হবে আমাদের সঙ্গী কোষ। সঙ্গী কোষ, তাহলে এগুলো হচ্ছে নিউক্লিয়াস বিহীন কোষ, আরবিসি আর সঙ্গী কোষ। এবার আমরা জানি যে একটা কোষে কিন্তু একটাই নিউক্লিয়াস থাকে, কিন্তু এমন এমন কোষও রয়েছে যার মধ্যে একাধিক নিউক্লিয়াস আছে, একাধিক নিউক্লিয়াসও আছে। যেমন ভাউকেরিয়া নামক শৈবাল, মিউকর, এদের ক্ষেত্রে কিন্তু মিউকর, রাইজোপাস, এই সমস্ত ছত্রাক, ভাউকেরিয়া নামক শৈবাল, এদের ক্ষেত্রে কিন্তু বহু নিউক্লিয়াস যুক্ত কোষ রয়েছে, মানে একটা কোষের মধ্যে একাধিক নিউক্লিয়াস রয়েছে। তাহলে এগুলো ব্যতিক্রম আমাদের। সিনসাইটিয়াম যাকে বলা থাকে, সিনোসাইট আর সিনসাইটিয়াম। প্রাণী কোষ বহু নিউক্লিয়াস যুক্ত হলে সিনসাইটিয়াম, আর উদ্ভিদ কোষ বা ছত্রাক কোষ যখন বহু নিউক্লিয়াস যুক্ত হয় তাকে বলা হচ্ছে সিনোসাইট। ওকে, আচ্ছা। আর এটা বলা হয়, এটাই করা হয়নি যে বলা হয়নি যে প্রথম কোষ কি করে সৃষ্টি হয়েছিল। প্রত্যেক কোষ তো আগের কোষ থেকে সৃষ্টি হচ্ছে, কিন্তু প্রথম কোষ কে ছিল সেটা বলা হয়নি। তাহলে এগুলো হচ্ছে ব্যতিক্রম আমাদের কোষ তত্ত্বের। এবারে হচ্ছে যে সবচেয়ে বড় কোষ, সবচেয়ে ছোট কোষ, বিভিন্ন এগুলো কুইজে কোশ্চেনের মতো থাকে এগুলো। দেখো, সবচেয়ে ছোট কোষের নাম হচ্ছে মাইক্রোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম। মাইক্রোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম, এটা এতটাই ছোট, ভাইরাস থেকে জাস্ট একটু বড়। এটা মানে সবচেয়ে ছোট কোষ, এটা সবচেয়ে ছোট ব্যাকটেরিয়া কোষ এটাই। আচ্ছা, সবচেয়ে লম্বা মানে সবচেয়ে বড় উদ্ভিদ কোষের নাম কি না, র্যামি গাছের ছাল। ছবিটা এখানে পাইনি তাই দিইনি ভালো করে। আচ্ছা, সবচেয়ে দীর্ঘতম কোষের নাম, সবচেয়ে দীর্ঘতম প্রাণী কোষের নাম হচ্ছে নিউরন।
ওকে, একটা নিউরন প্রায় 2 মিটার মতো লম্বা হতে পারে, বিশাল লম্বা হতে পারে নিউরন। আর নিউরনের ছবি তোমরা জানো এরকম দেখতে হয়। সবচেয়ে বৃহত্তম মানব কোষ কোনটা? বৃহত্তম মানব কোষ আর হচ্ছে ক্ষুদ্রতম মানব কোষ কোনটা? বৃহত্তম মানব কোষ হচ্ছে ডিম্বাণু। বৃহত্তম মানব কোষ হচ্ছে স্ত্রী দেহে যে ডিম্বাণু তৈরি হয় সেটা। আর ক্ষুদ্রতম হচ্ছে পুরুষ দেহে যেটা তৈরি হয় শুক্রাণু, সেটা। মানে আমি যদি সাইজ কম্পারিজন করি, এটা যদি ডিম্বাণু হয়, এইটা হচ্ছে তোমার শুক্রাণু। এতটা সাইজের ডিফারেন্স, অনেক ছোট হয় শুক্রাণু, অনেক ছোট হয়। তো এইটুকুটাই কত কিছু করতে পারে ভাবো। আচ্ছা, এমন একটা কোশ্চেন, যে এমন একটা কোশ্চেন নাম বলো যেটা খালি চোখে দেখা যায়। খালি চোখে যেগুলো দেখা যায় সেগুলো হচ্ছে ডিম। এই যে আমরা ডিম খাই না, মুরগির ডিম, হাঁসের ডিম, ঘোড়ার ডিম। ঘোড়ার ডিম হয়। আচ্ছা, এই যে ডিমগুলো দেখতে পাই, এই ডিমগুলো হচ্ছে আমার কিন্তু কোষ। এগুলো খালি চোখে দেখা যায়। আর সবচেয়ে বড় তাহলে ডিমের নাম কি? সবচেয়ে বড় কোষের নাম তাহলে হয়ে গেল আমাদের উট পাখির ডিম। আয়তনে সবচেয়ে বড় উট পাখির ডিম। এতটাই বড় হয় যে যদি একটা উট পাখির ডিম আমরা কিনে আনি, ওটাকে ভাঙলে 10 জন আরামসে অমলেট খেতে পারবে, এতটাই বড় হয় একটা ডিম। আচ্ছা, যদি আকার অনুযায়ী বলি জীবের, তাহলে জীবের আকার অনুযায়ী সবচেয়ে ছোট জীব হচ্ছে আমাদের মাইক্রোপ্লাজমা। সবচেয়ে বড় গাছের নাম কি? সবচেয়ে বৃহত্তম গাছের নাম হচ্ছে, মানে যে সবচেয়ে উঁচু লম্বায় বলতে পারো, সেটা হচ্ছে আমাদের কি নাম? ইউক্যালিপটাস। প্রায় দেখো 122 মিটার মতো লম্বা হতে পারে একটা ইউক্যালিপটাস গাছ। এই সমস্ত গাছ কিন্তু আমেরিকার দিকে ব্যান করা আছে। আমেরিকার দিকে এই সমস্ত ইউক্যালিপটাস গাছগুলোকে ব্যান করা আছে। কেন বলতো? প্রচুর পরিমাণে জল শোষণ করে, ফলে আশেপাশে জলের পরিমাণ কমে যায়। সবচেয়ে বৃহত্তম প্রাণী, জলজ প্রাণী হলে আমার নীলতিমি, জানো নীলতিমি এতটা বড় হয়, আমি তোমাকে তার সাইজের একটা ধারণা দিচ্ছি। তার যে হৃৎপিণ্ড, তুমি তার হৃৎপিণ্ডের মধ্যে আরামসে চলাফেরা করতে পারবে তুমি। মানে আমি আমি নিজেও বলছি, আমি তার হৃৎপিণ্ডের মধ্যে আরামসে চলাফেরা করতে পারবো। মানে সে কত বড় তাহলে ভাবো। আর তার ফুসফুসটা তাহলে কত বড় ভাবো। আর সে নিজে কত বড় ভাবো। মানে তার ল্যাজটাই তো বলতে পারো যে কত বড়, বলো, আমি এরকম হাত দেখালেও হবে না। মানে এতটা চওড়া হয় তার ল্যাজ। তোমরা জানো ব্লু হোয়েল সম্পর্কে শুনেছো, নীলতিমি। আর সবচেয়ে বড় স্থলজ প্রাণী হাতি। ডাইনোসর যখন ছিল তখন ডাইনোসর ছিল। আচ্ছা, সবচেয়ে লম্বা প্রাণীর নাম কি? রিবন ওয়াল। এটা আমি কোনোদিন দেখিনি। 54 মিটার মতো লম্বা হতে পারে। যদি 54 মিটার নয়, এর থেকে কম হতে পারে এটা, কারণ নীলতিমিরটা 33 মিটারটা লাগছে না, আরো বেশি হতে পারে। তো এতটা লম্বা হতে পারে। তো এগুলো এখানে কোশ্চেন দেয় না তোমাদেরকে। এইটা কোশ্চেন নিতে পারে, এগুলো কোশ্চেন নিতে পারে, কিন্তু সেগুলো তোমাদের কোশ্চেন দেয় না, এগুলো কুইজে কোশ্চেন। আচ্ছা, তো আমাকে তো কোষ মাপতে হবে। কোষ তো আণুবীক্ষণিক। তো কোষকে আমরা কি দিয়ে কোন এককে মাপবো? বলো তো, কোন এককে মাপবো? কিলোমিটার, মিটার? না, কোষকে মাপার একক হচ্ছে আমাদের মাইক্রোমিটার, ন্যানোমিটার আর অ্যাংস্ট্রম। তো হিসাবটা বুঝে নি, যে আমার 1 মিটার, 1 মিটার সমান 1000 মিলিমিটার। মানে 1000 মানে হচ্ছে 10⁻³ মিলিমিটার। 1 মিলিমিটার সমান 1000 মাইক্রোমিটার, মানে 10⁻³ মাইক্রোমিটার। 1 মাইক্রোমিটার সমান 1000 ন্যানোমিটার, মানে 10⁻³ ন্যানোমিটার। আর 1 ন্যানোমিটার সমান 10, এর উপরে শূন্য, মানে এটা হচ্ছে অ্যাংস্ট্রমের সাইন। তাহলে টোটাল তাহলে হয়ে গেল কি, 1 মিটার সমান তাহলে কত ন্যানোমিটার হচ্ছে? 1 মিটার সমান 10⁹ ন্যানোমিটার। আর যদি এক এক ন্যানোমিটার সমান কত মিটার জিজ্ঞেস করে, তাহলে 10⁻⁹ মিটার হয়ে যাবে। তাহলে এই হিসাবগুলো কিন্তু মনে রাখবে। আমাদের কোষের কিন্তু হিসাব এটা, এটা আর এটা, এই তিনটারই মাপা হয়। অ্যাংস্ট্রম গুলো তো যেগুলো সবচেয়ে ক্ষুদ্রতম একক অ্যাংস্ট্রম এটা। তো অ্যাংস্ট্রম গুলো আমাদের যেগুলো কোষীয় অঙ্গাণু, যেগুলো তার কোষ পর্দার যে দৈর্ঘ্য, মানে কি বলবো, চওড়া কত, কোষীয় অঙ্গাণুটা কতটা লম্বা, সেগুলো দেখার জন্য আমাকে অ্যাংস্ট্রম ইউজ করতে হয়। 1 ন্যানোমিটার সমান 10 অ্যাংস্ট্রম।
তাহলে হিসাবটা মনে থাকবে। আচ্ছা, এবারে কোষের বিভিন্ন আকারের কোষ হয়। আমাদের দেহের মধ্যে বিভিন্ন শেপের কোষ, বিভিন্ন আকারের কোষ রয়েছে। যেমন আমাদের দেহের বাইরে ছাড়ো, আমাদের দেহের ভেতরে, দেহের বাইরে যে পরিবেশ, সব জায়গায় কিন্তু কোষের বিভিন্ন আকার রয়েছে। যেমন সূত্রাকার হলে স্পাইরোগাইরা, আমাদের দেহে গোলাকার কোষ রয়েছে, এগুলো হচ্ছে আমাদের ডব্লিউবিসি। এছাড়া আমাদের ডিম্বাকার কোষ রয়েছে, উট পাখির ডিম, ডায়াটম। স্তম্ভাকার কোষ রয়েছে, দংশক কোষ, গ্রন্থিরোম। এছাড়া আমাদের বিভিন্ন ফিতাকৃতি রয়েছে, ফিতার মধ্যে দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে আমাদের স্পাইরোগাইরা। সূত্রাকার হলে তুলার রোম। বিভিন্ন আকারের কোষ রয়েছে, দেখে নিতে পারো, এগুলো দেখে নেবে এগুলো। আচ্ছা, এবার হচ্ছে আমাদের কোষের গঠন। দেখো, একটা কোষ আমি যদি এরকম দেখাই যে এটা একটা কোষ, কোষের যে পর্দা দ্বারা আবৃত রয়েছে তাকে কি বলবো? কোষ পর্দা। আবার আরেকটা আঁকছি, সেটা ছিল আমাদের প্রাণী কোষ, এটা হচ্ছে আমাদের উদ্ভিদ কোষ। এইভাবে আঁকতে হয় উদ্ভিদ কোষ, বেঞ্জিন আঁকো, দিয়ে তারপর এইভাবে করে দাও। ভেতরে এটা আমাদের নিউক্লিয়াস, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডি, তারপরে আমাদের মাইটোকন্ড্রিয়া এগুলো রয়েছে, লাইসোজোম রয়েছে। আর এখানে কি, এটা হচ্ছে উদ্ভিদ কোষ, নিউক্লিয়াস, ভ্যাকুওল, প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এখানে আমার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এখানে আমার গলগি বডি। তো দুটোর মধ্যে পার্থক্য দেখো, এর কোষ পর্দা আছে, এরও কোষ পর্দা আছে, কিন্তু উদ্ভিদ কোষের কোষ পর্দার বাইরে আরো একটা এক্সট্রা লেয়ার রয়েছে, আরো একটা প্রাচীর রয়েছে। এই প্রাচীরটাকে বলা হয় থাকে কোষ প্রাচীর। এই প্রাচীরটিকে বলা হয় কোষ প্রাচীর। আর কোষ যে পর্দা দ্বারা আবৃত থাকে তাকে বলা হচ্ছে কোষ পর্দা। কোষ পর্দা, তো কোষ পর্দা কিন্তু সবার থাকে, কোষ প্রাচীর সবার থাকে না। আমরা জানি যে প্রাণী কোষের ক্ষেত্রে কোষ প্রাচীর থাকে না, উদ্ভিদ, ব্যাকটেরিয়া এবং ছত্রাক এই তিনজনের ক্ষেত্রেই কোষ প্রাচীর থাকে। তাহলে এই কোষ পর্দা বাদে কোষের ভেতরে যা আছে, কোষ পর্দার ভেতরে কোষের এখানে যা আছে সবকিছুকে বলা হয় প্রোটোপ্লাজম। এই ভেতরে সবকিছুকে বলা হবে প্রোটোপ্লাজম। ওকে, তাহলে আমার শুরু করা যাক আমাদের উদ্ভিদের সাধারণ গঠন, মানে একটা উদ্ভিদ বলছি, সরি, একটি কোষের সাধারণ গঠন, মানে কোষের মধ্যে কি কি জিনিসগুলো আমরা দেখতে পাবো। তো প্রথমে যেহেতু আমরা কোষ পর্দা, কোষ প্রাচীর বলে দিয়েছি, তাহলে কি কি থাকবে? যেটা আবৃত করে রেখেছে আবরক, আর ভেতরে থাকবে প্রোটোপ্লাজম। আজকে শুধুমাত্র আমরা এই সাধারণ জ্ঞান পর্যন্ত পড়বো। পরের দিন আমরা কোষ প্রাচীর, কোষ পর্দা এই দুটোকে পুরো ডিটেলসে পড়বো, তারপরে আমাদের একটা অঙ্গাণু পড়া হবে। ওকে, আচ্ছা, এই ছকটাকে যদি ভালো করে মনে থাকে তোমাদের, তোমাদের অর্ধেক কাজ এখানেই খালাস হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এই ছকটা যদি ভালো করে পড়া থাকে, তোমাদের অর্ধেক কাজ এখানেই হয়ে যাবে। আচ্ছা, তো কোষের মধ্যে আমাদের দুটো মুখ্য উপাদান, একটা হচ্ছে যেটা তাকে আবৃত করে রেখেছে, আর একটা হচ্ছে কোষের ভেতরে যা অংশ আছে যেটা আবৃত করে থাকে তাকে বলা হবে আবরক। তাহলে কোষের প্রথম হচ্ছে আবরক, আর ভেতরে যে পুরো পার্টটা তাকে বলা হবে প্রোটোপ্লাজম। তাহলে আবরক আর প্রোটোপ্লাজম মিলে তৈরি হয় আমাদের টোটাল কোষ। আবরক, তাহলে আমাদের একটা হচ্ছে কোষ পর্দা আর একটা হচ্ছে কোষ প্রাচীর। তাহলে আবরক হচ্ছে একটা হচ্ছে কোষ পর্দা বা সেল মেমব্রেন, আর একটা হচ্ছে কোষ প্রাচীর বা আমাদের সেল ওয়াল। প্রোটোপ্লাজমের মধ্যে তিনটে অংশ রয়েছে। প্রথম হচ্ছে সাইটোপ্লাজম, তারপরে নিউক্লিয়াস, আর একটা হচ্ছে ভ্যাকুওল। ভ্যাকুওলটা উদ্ভিদ কোষের ক্ষেত্রে হবে। এখানে সমীকরণ তোমাদেরকে লিখিয়ে দিচ্ছি, এটা মনে রাখবে। প্রোটোপ্লাজম ইকুয়াল টু সাইটোপ্লাজম প্লাস নিউক্লিয়াস। এখন তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে বাবু বলো তো সাইটোপ্লাজমটা কি জিনিস, কি বলবে?
তাহলে সমীকরণটাকে এখান থেকে সাইটোপ্লাজম বের করো, বা তাহলে সাইটোপ্লাজম ইকুয়াল টু কি হয় বাবু? প্রোটোপ্লাজম মাইনাস নিউক্লিয়াস। তাহলে এটাকে যদি আমি বাংলায় সংজ্ঞা বলি কি আসবে? প্রোটোপ্লাজম থেকে যদি নিউক্লিয়াসকে বাদ দিই তাহলে বাকি যে অংশটা পড়ে থাকবে তাকে বলা হবে সাইটোপ্লাজম। এবারে সাইটো কথা অর্থ কি? সাইটো কথা অর্থ হচ্ছে কোষ বা সেল, আর প্লাজম মানে কি? জেলি লাইক সাবস্টেন্স বা অর্ধতরল সাবস্টেন্স। তাহলে প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াসকে বাদ দিলে কোষের মধ্যে যে জেলির ন্যায় পদার্থ পড়ে থাকবে তাকে বলা হবে সাইটোপ্লাজম। দেখো সুন্দর সুন্দর সংজ্ঞা। তাহলে এই সমীকরণটা একটু ভালো করে পড়ে রাখবেন। এটা আমার তৈরি সমীকরণ, এটা আমি তৈরি করেছিলাম। এটা না, এইভাবে এইভাবে আমি মনে রাখি যে সাইটোপ্লাজম কাকে বলে। ঠিক আছে? আচ্ছা, তাহলে সাইটোপ্লাজমের খেলটা গেল। তাহলে সাইটোপ্লাজম, নিউক্লিয়াস আর ভ্যাকুওল, এই তিনটা নিয়ে তৈরি হচ্ছে আমাদের প্রোটোপ্লাজম। এবারে এই যে সাইটোপ্লাজম, একে আবার তিনটা ভাগে ভাগ করা হয়। কি কি? না, প্রথম হচ্ছে ধাত্র বা যাকে আমরা বলি ম্যাট্রিক্স। ধাত্র বা ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স, ধাত্র বা ম্যাট্রিক্স। ওকে, ধাত্র বা ম্যাট্রিক্স, অঙ্গাণু বা অর্গান্যালি, অঙ্গাণু বা অর্গান্যালি, এগুলো সাধারণ ধারণার একটু সাধারণ ধারণা তোমাদেরকে দিয়ে দেবো, তারপরে তো তোমাদেরকে তো পড়তেই হবে এগুলো সম্পর্কে। অর্গান্যালি, আর হচ্ছে অ্যারগেস্টিক পদার্থ বা যাকে বলেছি আমরা অ্যারগেস্টিক পদার্থ, কথা অর্থ হচ্ছে কি না অজীবীয় বস্তু, মানে যেগুলো ধরো বিভিন্ন সঞ্চিত খাদ্য, সঞ্চিত আয়ন বা বিভিন্ন অন্যান্য পদার্থগুলো, সেগুলো হচ্ছে আমাদের অ্যারগেস্টিক পদার্থ। গ্লাইকোজেন, প্রোটিন, ফ্যাট, এগুলো হচ্ছে আমাদের অ্যারগেস্টিক পদার্থ। আচ্ছা, ধাত্র বা ম্যাট্রিক্স, একটু সাধারণ ধারণা দিয়ে দিই কি জিনিস। ধাত্র কথা অর্থ যে ধারণ করে। তাহলে সাইটোপ্লাজমের যে পার্টটা অঙ্গাণুগুলোকে ধারণ করে বা অ্যারগেস্টিক পদার্থকে ধারণ করে, মানে যার উপর অঙ্গাণু আর অ্যারগেস্টিক পদার্থগুলো ভেসে রয়েছে, সাইটোপ্লাজমের সেই পার্টটাকে বলা হবে কিনা ধাত্র বা ম্যাট্রিক্স। বোঝা গেল? এই ধাত্র বা ম্যাট্রিক্সকে আবার দুভাগে ভাগ করা হয়। একটাকে বলা হচ্ছে এন্ডোপ্লাজম, আর একটাকে বলা হচ্ছে এক্সোপ্লাজম বা একটোপ্লাজম। কি জিনিস এটা? এখন ধরো আমি একটা কোষ আঁকলাম, দেখো গোলটা কি সুন্দর তৈরি করলাম, দেখলে? নাও, আচ্ছা এটাকে আর একটু ধরো, এটা হচ্ছে আমার নিউক্লিয়াস, এটা আমার এন্ডোপ্লাজম রেটিকুলাম, এন্ডোপ্লাজম রেটিকুলাম। আচ্ছা, এবারে এখানে এটা পুরো সাইটোপ্লাজম, আর অঙ্গাণুগুলোকে বাদ দিয়ে দিলে তোমার পড়ে থাকছে তার সাইটোপ্লাজমের ধাত্র পার্টটা। তো এখানে আমি একটা ইমাজিনারি লাইন টানছি, এখানে একটা আমি, এটা কি বাঁকবে না বাঁকবে না? এটাকে তাহলে ইমাজিনারি লাইন টানবো কি করে? বাঁকানো যাবে না বাঁকানো যাবে না? চলো এটাকে হাতেই টানতে হবে এমনি করে, দেখানো। তো আমি একটা লাইন টানছি, দেখো। আরে কি হলো? না না না, হয়ে গেছে। কি হচ্ছে ব্যাপারটা? ও সরি, হ্যাঁ, এই যে একটা ইমাজিনারি লাইন টানছি, ধরো এই পার্টটা, এই পার্টটা এরকম করে আমি আলাদা করে দিলাম সাইটোপ্লাজমটাকে, মানে ধাত্রটাকে। ধাত্রের যে পার্টটা আমার এর দিকে আছে, মানে নিউক্লিয়াসের দিকে আছে, এই পার্টটা, যে পার্টটা নিউক্লিয়াসের দিকে আছে, তাহলে এটা ভেতর দিকে আছে তো, তাহলে ভেতর ইংরেজি হবে কি? মানে ভেতরকে আমরা বায়োলজিতে কি বলি? এন্ডো। তাহলে প্লাজমের যে পার্টটা ভেতর দিকে থাকবে, মানে নিউক্লিয়াসের দিকে থাকবে, তাকে বলা হবে এন্ডোপ্লাজম। তাহলে অবভিয়াসলি আমার ধাত্রের যে পার্টটা কোষ পর্দার দিকে থাকবে তাকে বলা হবে একটোপ্লাজম। তাহলে এই পার্টটাকে বলা হবে
এক্টোপ্লাজম। এক্টোপ্লাজম, তাহলে বোঝা গেল ধাত্রের যে পার্টটা নিউক্লিয়াসের কাছাকাছি থাকবে তাকে বলা হবে এন্ডোপ্লাজম। এন্ডো মানে হচ্ছে ভেতরের দিকে, আর একটো মানে হচ্ছে বাইরের দিকে। তাহলে যে পার্টটা আমাদের কোষ পর্দা সংলগ্ন থাকবে তাকে বলা হবে এক্টোপ্লাজম। তাহলে এটা হলো এক্টোপ্লাজম আর এন্ডোপ্লাজম। অঙ্গাণু, দেখো অঙ্গাণুকে যদি দুভাগে ভাগ করি কি কি আসবে? অঙ্গ প্লাস অণু। অঙ্গাণুকে দুভাগে ভাগ করলে কি কি আসবে? অঙ্গ প্লাস অণু। অঙ্গাণু থেকে আসবে কি কি? অঙ্গ আর হচ্ছে অণু। অণু মানে ক্ষুদ্র। তাহলে কোষের, আমি ধরে নাও একটা কোষ, সেটাকে একটা দেহ ভেবে নাও, কোষটাকে একটা দেহ ভেবে নাও। তাহলে দেহের মধ্যে ছোট ছোট যে অঙ্গ তাকে বলা হবে অঙ্গাণু। তাহলে কোষ যদি একটা পুরো অঙ্গ হয়ে যায়, মানে কোষ যদি একটা জীব দেহ হয়ে যায় ভেবে নিচ্ছি, তার মধ্যে ছোট ছোট অঙ্গগুলো রয়েছে যেটা আমাদের কোষের বিভিন্ন কাজকে নিয়ন্ত্রণ করবে, তাকে বলা হবে আমাদের অঙ্গাণু বা অর্গানালি। অর্গান থেকে এসছে, বা অর্গানালি, বোঝা গেল? তাহলে এটা হচ্ছে আমাদের অর্গানালি। এবার আমাদের বিভিন্ন ধরনের অঙ্গাণু রয়েছে। অঙ্গাণুকে আমরা বিভিন্ন ভাবে, মানে কিভাবে ভাগ করতে হয় অঙ্গাণুকে? অঙ্গাণুকে আমরা এই হিসাবে ভাগ করি যে অঙ্গাণুটার মধ্যে পর্দা আছে না পর্দা নেই। যদি পর্দা না থাকে তাকে বললো পর্দাবিহীন অঙ্গাণু, যদি পর্দা থাকে তাকে বললো পর্দাযুক্ত অঙ্গাণু। তাহলে পর্দাহীন অঙ্গাণু যেগুলো, তাদের মধ্যে পর্দা থাকবে না। যেমন রাইবোজোম, সেন্ট্রোজোম, দুটোই জোম দিয়ে নাম আছে, তোমাদের মনে রাখতে সুবিধা হবে। তাহলে রাইবোজোম আর সেন্ট্রোজোম এই দুটোর মধ্যে পর্দা থাকে না, এদেরকে বলা হয়ে থাকে পর্দাহীন অঙ্গাণু। এবার আসছে পর্দাযুক্ত অঙ্গাণু। পর্দাযুক্ত মানে যে সমস্ত অঙ্গাণুর মধ্যে পর্দা থাকবে। এবারে কটা পর্দা সেটা কোশ্চেন। অঙ্গাণুর মধ্যে ম্যাক্সিমাম দুটো করে পর্দা থাকতে পারে, একটা বা দুটো। যাদের একটা পর্দা থাকবে তাদেরকে বলা হবে একক পর্দাযুক্ত অঙ্গাণু। যাদের দুটো করে পর্দা থাকবে তাকে কি বলবো? দ্বিপর্দাযুক্ত অঙ্গাণু। তাহলে একক পর্দা আর দ্বিপর্দা। একক পর্দাযুক্ত অঙ্গাণু কোন কোনগুলো মনে রাখবে কি করে? গার্ল, GERL, ঠিক মনে রাখবে, গার্ল, GERL। G for Golgi body, ER for endoplasmic reticulum, and L for lysosome, L for lysosome। তাহলে গার্ল, এদের সবার একটা করে পর্দা থাকবে। তাহলে দুটো পর্দা কার থাকবে? দুটো পর্দা, তাহলে এখানে লিখে দিই, এটা হচ্ছে আমার একক পর্দা। তাহলে দুটো করে পর্দা কার থাকবে? মনে রাখবে MPN, MPN। M for mitochondria, M for mitochondria। P for plastid, P for plastid, and N for নিউক্লিয়াস। তাহলে এমপিএন হচ্ছে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড আর নিউক্লিয়াস। এদের সবার কটা করে পর্দা থাকবে? এদের সবার থাকবে দ্বিপর্দা, সবার থাকবে দ্বিপর্দা, আর এর থাকবে এক পর্দা। তাহলে মনে থাকবে, এইভাবে পড়বে, মনে রাখার জন্য এইভাবে পড়বে। এটা বইতে আছে, এটা আমি বানিয়েছি। এবারে এখানে একটা স্পেশাল জিনিস বলার আছে। কোশ্চেনটা আছে, নিম্নলিখিত কোন অঙ্গাণুর মধ্যে নিজস্ব ডিএনএ আছে বা ডিএনএ উপস্থিত, বা জিজ্ঞেস করলো নিম্নলিখিত কোন অঙ্গাণুটি দ্বিপর্দা বিশিষ্ট। তো তোমাকে গার্ল দিয়ে দেবে, মাঝখানে তোমাকে একটা এগুলোর মধ্যে দিয়ে দেবে, বা বলবে যে নিম্নলিখিত কোনটার মধ্যে পর্দা থাকে না, তখন তোমাকে দেখতে হবে রাইবোজোম আছে কি সেন্ট্রোজোম আছে। এবারে কোশ্চেনটা তোমাকে জিজ্ঞেস করে যে কোন অঙ্গাণুর মধ্যে নিজস্ব ডিএনএ রয়েছে। তো মনে রাখবে কি করে কার কার মধ্যে নিজস্ব ডিএনএ রয়েছে? যতগুলো আমাদের দ্বিপর্দা আছে, দেখো,
তাহলে নিজস্ব ডিএনএ কার কার আছে? এটাকে অন্যটা কালার দিই। নিজস্ব ডিএনএ উপস্থিত, নিজস্ব ডিএনএ উপস্থিত এমন কে কে আছে, এমন কে কে আছে। তাহলে মনে রাখবে, খুব ভালো করে মনে রাখবে। তোমাকে বলার আগে একটা জিনিস বোঝাই। ধরো আমাদের বাড়িতে তো দেওয়াল রয়েছে, তাহলে আমরা সুরক্ষিত। তাহলে ধরো তোমার কাছে এক্ষুনি 1,00,000 টাকা বা 2,00,000 টাকা চলে এসছে, বা ধরো 1,00,000 2,00,000 বাদ দাও, ধরো 10-15 হাজার টাকা তোমার কাছে এসছে। তো তুমি তাহলে যেহেতু চারদিকে দেওয়াল আছে, তুমি তাহলে বাথরুমের কাছে ফেলে রাখো টাকাটাকে, বা এমনি টেবিলের উপর এমনি রেখে দাও, বা ধরো তোমার বিছানার উপর এমনি এমনি ফেলে রাখো। কোনো তো অসুবিধা হবে না। কেন অসুবিধা হবে না? কেন তো ভয় লাগছে কেন? দেওয়াল তো আছে। তাহলে এটা বুঝতে পারছো যে যেটা আমাদের জন্য মূল্যবান জিনিস, তাকে কিন্তু শুধু একটা দেওয়াল দিয়ে ঘিরলে কিন্তু শান্তি হবে না, আমাকে তাকে ডবল প্রোটেকশন দিতে হবে। সেজন্য আমরা কি করি, সোনা দানা টাকা পয়সা কি করি, আবার আলমারির মধ্যে রাখি, আলমিরার মধ্যে ঢুকিয়ে দিই। মানে আলমিরার মধ্যে ঢুকিয়ে দিলে তোমার দুটো প্রোটেকশন হয়ে গেল, বাড়ির দেওয়ালের প্রোটেকশন আর ভেতরে তোমার আলমিরার যে স্টিলের দরজা তার প্রোটেকশন। তাহলে এটা বুঝতে পারছো, কোষের মধ্যেও সেই সমস্ত অঙ্গাণুর মধ্যে ডিএনএ থাকবে যাদের দুটো করে পর্দা আছে, বা এটা বলতে পারো যে তাদের দুটো করে পর্দা এই জন্যই আছে কারণ তাদের নিজস্ব ডিএনএ আছে। তাহলে যাদের যাদের দুটো করে পর্দা তাদের মধ্যে কিন্তু ডিএনএ থাকবে, নিজস্ব ডিএনএ থাকবে। তাহলে MPN এদের মধ্যে নিজস্ব ডিএনএ আছে, এটা আমরা পড়বো। আর এটা তো জানি আমরা যে আমাদের কোষের যে আসল যে ডিএনএটা যেটা যেটা সমস্ত আমাদের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, সেটা তো নিউক্লিয়াসের মধ্যে থাকে, নিউক্লিয়াসের ক্রোমোজোমের মধ্যে থাকে। আর বাকি মাইটোকন্ড্রিয়া আর প্লাস্টিক দুজনের মধ্যেও নিজস্ব ডিএনএ রয়েছে, আর নিজস্ব রাইবোজোমও রয়েছে। হয়েছে, তো এটা পড়বো আমরা। আচ্ছা, তাহলে এই গেল অঙ্গাণু। লাস্টে পড়ে থাকছে অ্যারগেস্টিক পদার্থ, যেটা বললাম যে বিভিন্ন ধরনের যে বর্জ্য পদার্থ, সঞ্চিত পদার্থ, এগুলো হচ্ছে আমাদের অ্যারগেস্টিক পদার্থ। তাহলে আমাদের আজকের ক্লাসে আমরা এই কোষের সাধারণ বৈশিষ্ট্য সম্পর্কে পড়লাম, সাধারণ গঠন পড়লাম এবং সাধারণ ধারণা পেলাম। এছাড়াও আমাদের আরো কোষের প্রকারভেদ রয়েছে, যেটা আমরা একেবারে শেষে পড়বো, কারণ কোষের প্রকারভেদ পড়তে গেলে আমাকে নিউক্লিয়াসের জ্ঞান থাকা চাই, বিভিন্ন অঙ্গাণু জ্ঞান থাকা চাই। তো পরের ক্লাসে আমাদের হবে কি না, কোষ আবরণ থেকে স্টার্ট হবে, আমাদের এইটা থেকে স্টার্ট হবে, এই দুজনকে নিয়ে পড়াশোনা হবে, কোষ পর্দা, কোষ প্রাচীর, তারপরে আমরা অঙ্গাণুতে ঢুকবো। ঠিক আছে, তাহলে আজকের মতো ক্লাস এখানেই শেষ হলো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ক্লাসে।